নমস্কার গুরুজি। আজ আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি আর কি, যে বর্তমান যে পরিস্থিতি চলছে তার উপরেই প্রশ্ন করব। তো তার আগে আপনি আমার প্রণাম নেবেন। তো আমাদের গুরুদেব শ্রী দুর্গানন্দ নাথ মহাশয়, ওনার কাছে আজ আমি বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির উপরে কয়েকটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করছে। তো আমি ওই জন্য চাইলাম যে আপনারা সকলেও জানুন আমার সাথে। তো আমি এখন গুরুজিকে প্রশ্ন করব। কিন্তু এই যে এখন যে পরিস্থিতি আমাদের চলছে, বর্তমানে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, শিক্ষকরা এখন রাস্তার মধ্যে রীতিমতো প্রশাসনের লাঠি খেয়ে রাস্তায় তারা যে ধর্নাতে বসেছে, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যে এখন চলছে, এটা কেন এই পরিস্থিতি আপনি যদি একটু বিস্তারিত বলেন যে এই পরিস্থিতি হওয়ার কারণ কি। কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলে তার উপরে, আহ, কি বলে সেই তো একটু বললে ভালো হয়। তো প্রথম, জ্যোতিষশাস্ত্র আহ, যারা জ্যোতিষী তারা বুঝবেন। আর হ্যাঁ, যারা সাধারণ মানুষ তারা জ্যোতিষ বুঝবেন না। তো আমি তবুও সবার বোঝার জন্য কিছু বলছি। সবাই একটু সবাই যাতে যদি বুঝতে বলেন পারে তার জন্য আমি কিছু বলছি। ভাবে। তো আমি প্রথমে একটা কিছু দেখাই। স্ক্রিন শেয়ার করেছি। আচ্ছা। সঠিক শিক্ষা বা সুশিক্ষা, এটা হলো জাতির মেরুদণ্ড, এটাকে আমরা জাতির মেরুদণ্ড বলে থাকি। তো সেক্ষেত্রে যদি সঠিক শিক্ষা না হয় তাহলে মেরুদণ্ডটা ভেঙে যাবে। একদম। একটা রাজ্য বা একটা দেশ ও জীবনের উন্নয়ন, মানুষের মানব জীবনের উন্নয়ন প্রয়োজন, জাতির উন্নয়ন প্রয়োজন। এই জীবন জাতি উন্নয়নের জন্য তার প্রধান সোপান মানে প্রথম সিঁড়ি হলো সুশিক্ষা। সুশিক্ষা যদি না হয় তাহলে কিন্তু সেই জাতি টিকে থাকতে পারবে না। যুগে যুগে আমাদের ঋষি মুনি, বিভিন্ন মনীষীরা শিক্ষা বিষয়ক নানান কাহিনী এবং শিক্ষা বিষয়ক সূত্র আমাদের জন্য রেখে গেছেন, দিয়ে গেছেন। অনেক শাস্ত্র আছে। সেই শিক্ষামূলক কথাগুলো বা লেখাগুলো আমাদের জীবনের বিভিন্ন পদক্ষেপ রচনা করে করতে থাকে এবং আমাদেরকে সাহায্য করছে, করে আসছে, এখনো করতে পারি। আমরা যদি সেটাকে ফলো করি তবেই করতে পারি। কিন্তু যেটা দেখা যায় সেটা একটু অন্যরকম। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা অনেকটাই জটিল, সেটা পরে আসছি সেই বিষয়ে। তো হ্যাঁ, যদি একটু শ্রেষ্ঠ বলেন এবং শিক্ষা, এখান থেকে সাধারণ মানুষ মানে এখান থেকে এই পরিস্থিতিতে কি করে তারা সমাধান পাবে সেই বিষয়ে যদি শ্রেষ্ঠ একটু বলেন। শিক্ষা, সঠিক শিক্ষা বা শ্রেষ্ঠ শিক্ষা কাকে বলে? শ্রেষ্ঠ শিক্ষা তাকেই বলা হয় যা মানে যে শিক্ষা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, বিশ্ব সত্তা বা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনের জীবনযাত্রা বা আদর্শ, জীবনের আদর্শ সেটা করে। সেটাই হচ্ছে সঠিক শিক্ষা বা শ্রেষ্ঠ শিক্ষা। আমাদের শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ থাকা প্রয়োজন, থাকা চাই, যা কেবলমাত্র আমাদেরকে তথ্য দেবে না, যে আমরা কিছু তথ্য সংগ্রহ করলাম। এখন তো যেটা দেখা যাচ্ছে, আহ আহ, এই যে বিভিন্ন মিডিয়া যেমন আছে, আর আমাদের গুগল সার্চ ইঞ্জিন,
এই গুগল সার্চ ইঞ্জিন থেকে তথ্য সংগ্রহ করছে, সে ভুল হোক আর ঠিক হোক। তো এইভাবে তথ্য শুধুমাত্র দেবে না, কি করবে, সত্যকে বোঝার ক্ষমতা দেবে। মানে কোনটা সত্য, এখন বর্তমান সময় যেটা হয়েছে সেটা হচ্ছে কি, কে সত্য বলছে কে মিথ্যা বলছে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এটা কিন্তু সাধারণ মানুষ কিছুতেই বুঝতে পারছে না। মিথ্যাকে সত্য মনে করছে, আবার সত্যকে মিথ্যা মনে করছে। এই আমি যে পোস্ট করেছিলাম সেই পোস্টে দেখবেন আপনারা, পোস্ট দেখলেই বুঝতে পারবেন, সেই পোস্টে অনেকেই মনে করছে যে এগুলো সব প্রচারের জন্য। কার প্রচার, কিসের প্রচার? আমার প্রচার, আমার প্রচারের কোনো প্রয়োজন নেই। আমার যদি প্রচার থাকতো আপনাদের শিক্ষা কেন দিতে যাব? আমার কি মানে এই বলে না, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর ইচ্ছা হয়েছে যে আপনাদের আমি শিক্ষা দিতে যাব? এবং সেই শিক্ষাটা ভুল শিক্ষা কেন দিতে যাবো? সেখানে কে কি প্রচারের দরকার আছে? এই জিনিসগুলো যারা বলছেন তারা হচ্ছে বাম, হাম, এদেরকে বলা হয়, আর সেকু, আর এখন আছে তেলু। তা এই ধরনের কথাগুলো বলার আগে কিন্তু আপনাদের সুশিক্ষা নেই, সেটা বোঝা যাচ্ছে। সুশিক্ষার প্রয়োজন। আজকে সেই জিনিসটাই আমি বলতে চাইছি, যে সুশিক্ষা কাকে বলা হয় আর কুশিক্ষা কাকে বলা হয়। আপনি শিক্ষিত হতে পারেন, আপনি মাস্টার ডিগ্রি করতে পারেন, কিন্তু আপনার শিক্ষাটা কুশিক্ষা। সেই প্রসঙ্গে আমি আসছি যে কি ভুল শিক্ষা আপনার মধ্যে আছে, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত, শিক্ষা সম্পর্কে তখনই জানা যায় যে তার মধ্যে বিনয় থাকবে, তার মধ্যে জিজ্ঞাসু থাকবে, এবং প্রশ্ন যেটা করবে সেই প্রশ্নটা সঠিক, যেটাকে বলা হয় সত্তর্ক। হেয় তর্ক না, সত্তর্ক। ঠিক আছে, এগুলো বুঝতে হয়। এই জিনিসগুলো এখন বাংলা ভাষা বললেও আপনারা বোঝেন না, হিন্দিও বোঝেন না, ইংলিশও বোঝেন না, আপনারা বেঙ্গলি মানে বাংলা ইংরেজি হিন্দি মিশিয়ে বললে তবে বোধহয় বুঝতে পারেন, জানি না কি বললে বুঝতে পারেন, গালাগালি করলে অনেক সময় বুঝতে পারেন। তো যাই হোক, আমি আবার আমার বিষয়ে যাই। আমি যেটা বলছিলাম যে শুধুমাত্র তথ্য নয়, তথ্য সংগ্রহ করাটাই শিক্ষা নয়, সত্যকে বোঝার ক্ষমতা দেবে। যে শিক্ষা আমাদের সত্যকে বোঝার ক্ষমতা দেয় সেটাই প্রকৃত শিক্ষা। যা কেবলমাত্র ইন্ধন যোগাবে না, অগ্নির মতো সৃষ্টাত্মক শক্তি আমাদেরকে দেবে, সেটাই হলো প্রকৃত শিক্ষা বা সুশিক্ষা। এবারে অসম্পূর্ণ শিক্ষা বা কুশিক্ষা, এইগুলো হচ্ছে ভরে গেছে। এইগুলো আমাদের কি করে, আমাদের দৃষ্টিকোণ নষ্ট করে দেয়, অর্থাৎ ভিউ অফ অ্যাঙ্গেল নষ্ট করে দেয়, আমরা বুঝতেই পারি না। কুশিক্ষার জন্য আর অসম্পূর্ণ শিক্ষার জন্য আমরা সত্য মিথ্যা আমরা বুঝতে পারি না, মিথ্যাকে সত্য বলে মনে করি। 1000 ঘন্টা মিথ্যা কথা বলে গেল, সেটাই সত্য হয়ে গেল, সবাই হাততালি দিল, হ হ হ হ করুন। দেশের ভালো কি করে হয়, কি করলে দেশের ভালো হয়, কারা দেশের ভালো করছে সেটা বুঝতে হবে তো। যারা চোর চিটিংবাজ করলো, এত যাদের মানে কোটি কোটি টাকা নিয়ে যারা চিটিংবাজি করলো, তাদের কথাটা সত্য। আর যারা আমাদের বর্ডারে, ইন্টারন্যাশনাল বর্ডারে আমাদের প্রাণ বাঁচাচ্ছে, দেশ বাঁচাচ্ছে, তারা কি, তারা মিথ্যা? এই শিক্ষা, ভুল শিক্ষা বা কুশিক্ষার জন্য এই কথাগুলো আপনারা বলে থাকেন। নিজের ভালো থেকে দেশের ভালোটা বুঝুন। যে দেশে আছেন সেই দেশে কি করে ভালো হয় এবং সেই ভালোটা কারা করছে সেটা বোঝার মতো ক্ষমতাটা নিয়ে আসুন। আছে, সবার মধ্যে ক্ষমতা আছে, এটুকু বোধ শক্তি আছে সবার মধ্যে, যে কি করলে দেশের ভালো হয়, দশের ভালো হয়। নিজের তো ভালো তাহলেই হবে। যদি আপনি দেশের ভালো না করেন, দশের ভালো না করেন, নিজের ভালো কি করে হবে? তো এইটা আমরা শিখতে পারি না, যে এই শিক্ষাটা আমরা পাই না যে কি করে দেশের ভালো করা যায়। আমরা কখনোই চাই না যে আমাদের ছেলে মেয়েকে সেনাবাহিনীতে জওয়ান রূপে বা তাদেরকে বর্ডারে পাঠিয়ে দিই, বিএসএফ। আমরা চাই না। আমরা চাই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সংসারী হোক,
এগুলো চাই। কেউ চায় না যে তার ছেলে মেয়ে আধ্যাত্মিক পথে যাক। কেউ চায় না যে সে তার ছেলে মেয়েরা সংস্কৃত শিখুক, আমাদের যে শাস্ত্র আছে, চারটে বেদ আছে, এইগুলো শিখুক, রামায়ণ মহাভারত শিখুক, এগুলো কেউ চায় না। তাহলে তাহলে সঠিক শিক্ষাটা হবে কি করে? সেই প্রসঙ্গে আমি আজকে বলতে যাচ্ছি। প্রশ্নটা খুব ভালোই করেছে, এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি হয়তো কিছু বেশি বলছি। আপনারা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনুন, বুঝতে পারবেন। দেখবেন যে আমরা এই সঠিক শিক্ষা তো পাই না। নিজের দেশের ভালো কোনটা হয় সেটা দেখার শক্তি, কোনটা ভালো হচ্ছে সেটা দেখার শক্তিও আমাদের নেই। আমরা কি করছি? চীনের, আমরা ভারতবর্ষের থেকে চীনের ভক্ত হয়ে গেছি। চীনের যে লেলিনবাদ, সেটাকে নিয়ে আমরা বলছি। আমরা হিংসা, মারামারি এর মধ্যে ডুবে আছি। স্কুল, ছোটবেলার স্কুল থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় যেটা হচ্ছে সেটা কি? একদম ছোটবেলা থেকে রাজনীতি। সব জায়গায় রাজনীতি চলছে। শিক্ষাটা কোথায়? এই যে ইউনিভার্সিটি, সেটা আপনি আরজি কর বলুন, আর সেটা আমাদের আহ বিশ্ববিদ্যালয়গুলো বলুন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এত নাম করা একটা বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল নাম করা, কিন্তু সেখানে কি হয়, কি হচ্ছে, তারা সেখানে শিখছে, তাদের ব্যবহার কিরকম, এইগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন যে সব জায়গায় কি হচ্ছে। ভয়ঙ্কর 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 কিছু। ছোটবেলা থেকে এই নির্জীব শিক্ষার মতো ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। ছোটবেলা থেকে আমাদের নির্জীব শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদেরকে ছোটবেলায়, এখনকার বই পড়লে দেখতে পাবেন, বাচ্চাদের যে বইগুলো আপনারা জানেন, বইগুলো খুললেই দেখতে পাবেন যে তার মধ্যে কি শেখানো হচ্ছে, কি শেখানো হচ্ছে। রাম বলা যাবে না, রামধনু বলা যাবে না, রংধনু বলতে হবে। তো এই জিনিসগুলো ভালো করে একটু বুঝুন তো, যে কোথায় কোন রাজ্যে আপনি বাস করছেন। আমাদের এই রাজ্যের রাজনীতি, সব জায়গায় রাজনীতি, পার্টিবাজি, সেটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে যে প্রকৃত শিক্ষা অর্জন করা হয়তো এখানে সম্ভব নয়, অসম্ভব। যার জন্য শিক্ষকদের কেউ সম্মানই করছে না। এই ছেলে মেয়েরা স্কুলে যারা যাচ্ছে, একদম। শিক্ষকদের ওরকম সম্মান। মনুষ্যত্বের শিক্ষাই হচ্ছে চরম শিক্ষা। মানুষ হয়ে যদি মনুষ্যত্বটাই না থাকলো, তাহলে সে মানুষ কি করে হয়? তাহলে মনুষ্যত্বের শিক্ষাটাই হচ্ছে চরম শিক্ষা। আর সমস্তই তারই অধীনে। সেই মনুষ্যত্বের অধীনে সমস্ত কিছু, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু শিক্ষা, ইউনিভার্সাল নলেজ, সমস্তই কিন্তু সেই মনুষ্যত্বের মধ্যে লুকিয়ে আছে। মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো প্রকৃত শিক্ষা। আমরা কি করছি? আমাদের পরিপূর্ণ বিকাশ হচ্ছে কি? অন্তর্নিহিত শক্তি পরিপূর্ণ বিকাশ হচ্ছে কি? একটু ভালো করে বুঝুন। আমাদের দেশের শতকরা 90 বা প্লাস, 90+, মানে 90 এর বেশি জন কুশিক্ষায় শিক্ষিত। বললে হয়তো শুনতেও খারাপ লাগে, কিন্তু এটা ঘটনা। বোঝার চেষ্টা করুন। এখন দেখা যাক আমরা কতটা অসম্পূর্ণ শিক্ষা বা ভুল শিক্ষায় শিক্ষিত হয়েছি। প্রথমে উদাহরণ দিচ্ছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক গবেষণায় প্রাচীন ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গবেষণায় প্রাচীন ভারতের জ্ঞান চর্চা বহুকাল ধরেই আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। এর একটা বিস্ময়কর দিক হলো বৈদ্যুতিক শক্তি সম্পর্কে প্রাচীন ধারণা। প্রায় 4000 বছর আগে ঋষি অগস্ত্য বৈদ্যুতিক ব্যাটারির মতো
একটি পদ্ধতির উল্লেখ করেছিলেন, যেটা লেখা আছে অগস্ত্য সংহিতা নামক প্রাচীন একটা শাস্ত্রে। ঋষি অগস্ত্যের এই বৈদ্যুতিক ব্যাটারি বিষয়ক বর্ণনা প্রমাণ করে যে প্রাচীন ভারতের জ্ঞান বিজ্ঞান কেবল দর্শন বা আধ্যাত্মিকতাতেই সীমাবদ্ধ ছিল না, বরং তা প্রকৃত বিজ্ঞান ও প্রযুক্তির অনেক মৌলিক ভিত্তি স্থাপন করে। বর্তমান আধুনিক প্রযুক্তিকে আরো সমৃদ্ধ করতে হলে আমাদের উচিত সেই প্রাচীন জ্ঞানকে গভীরভাবে অনুধাবন করা ও বিশ্লেষণ করা। এই ধরনের ঐতিহাসিক সংযোগ আমাদের বিজ্ঞান চর্চাকে আরো বিস্তৃত ও বুদ্ধিদীপ্ত করে তুলতে পারে। তুলবে, তুলতে পারে বলতে তুলবে। দেখুন, ফর্মুলা ফর ইলেকট্রিক ব্যাটারি ইন অগস্ত্য সংহিতাতে যেটা বলা হয়েছে 4000 বছর আগে, সেখানে কি বলা হয়েছে, শ্লোক একটা আছে অগস্ত্য সংহিতায়, একটা শ্লোককে বলা হচ্ছে, প্রথম যে শ্লোকটা আছে সেই শ্লোকে কি বলা হচ্ছে, সংস্থপ্য মৃন্ময় পাত্রে তাম্র পাত্রম সুসংস্কৃতম ছদ্মে শিখিগ্রীবেণ ছরদ্রীর্ঘ কাষ্ঠ কম সুধীহ। অর্থাৎ এর অর্থ হলো, একটা মাটির পাত্র নাও, মৃত্তিকা পাত্র, তাতে একটা কপার বা তামার সিট, তামার একটা সিট বলতে তামার পাত দাও, এবং একটি শিখ গ্রীবা স্থাপন করো। এতে কাষ্ঠ গুঁড়ো মানে কিছুটা কাঠের গুঁড়ো, জিঙ্ক অর্থাৎ দস্তা এবং পারদ কিছুটা সেখানে দিয়ে দাও, ছিটিয়ে দাও। এরপর সেখানে দুটো তার সংযুক্ত করলে তুমি মিত্রবরুণ শক্তি মানে হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক শক্তি বা বিদ্যুৎ শক্তি পাবে। এটা অগস্ত্য সংহিতাতে বলা হচ্ছে, যেটা 4000 বছর আগে। এই শ্লোকের মধ্যে বিজ্ঞানীদের মূল সমস্যার জায়গাটা ছিল শিখগ্রীবা। এই শিখগ্রীবা এর অর্থ প্রথমে বোঝা যাচ্ছিল না। এর সরাসরি অর্থ হচ্ছে ময়ূরের গ্রীবাদেশ, কিন্তু তাতে করে তো মিত্রবরুণ শক্তি তথা বিদ্যুৎ শক্তি পাওয়া সম্ভব না। অবশেষে এই সমস্যার সমাধান করা হলো কিভাবে? অনেক চেষ্টার পরে শিখগ্রীবা শব্দটার আসল অর্থ জানতে পারলেন বিজ্ঞানীরা। আসলে এটা হচ্ছে ময়ূরের গ্রীবাদেশের মতো বর্ণের রাসায়নিক পদার্থ, যাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় কপার সালফেট। দেখুন ছবিতে দেওয়া আছে কপার সালফেট। আরেকবার ছবিতে যাই, ছবিতে দেখতে পাবেন যে এখানে দেখুন CuSO4, কপার সালফেট। ঠিক আছে? তো এই কপার সালফেট যেটা, এটা ময়ূরের যেরকম ময়ূরের গলায় যেরকম রং থাকে নীল, সেই রকম ময়ূরী কালার মানে নীল কালার, সেটাকেই বলা হয়েছে শিখ গ্রীবা। তাহলে বোঝা গেল যে এই কপার সালফেটের কথা বলা হয়েছিল 4000 বছর আগে। এই শ্লোকের মাধ্যমে যে ব্যাটারিটা তৈরি করা হলো, সেটা ডিজিটাল মিটারে যখন মেপে দেখা হলো, দেখা গেল যে ব্যাটারিটা ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 1.3 ভোল্ট, মানে কোনো সার্কিটে সেটা লোড না দিয়ে 1.38 ভোল্ট পাওয়া গেল। এবং ফ্রি সার্কিট যদি সেখানে কোনো সার্কিট যুক্ত করে দেওয়া হয়, তাহলে সেখানে যুক্ত করে দেওয়া হয়, সেখানে দেখা যায় যে 23 মিলি অ্যাম্পিয়ার সেখান থেকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ 1.3 ভোল্ট আর 23 মিলি অ্যাম্পিয়ার এটা পাওয়া যাচ্ছে। তাহলে বুঝুন ব্যাটারি কে আবিষ্কার করেছে। আমরা কি শিখেছি বিজ্ঞানে? আপনারা বিজ্ঞানের স্টুডেন্ট অনেকে আছেন, জানেন যে কে আবিষ্কার করেছিল ব্যাটারি? আপনারা কখনো শুনেছেন যে এই ব্যাটারি 4000 বছর আগে আবিষ্কার হয়েছে?
অগস্ত্য সংহিতায় পরবর্তী একটা শ্লোক আছে, সেই শ্লোকে বলা হয়েছে, আনেন জলভগ্নতি জলভগ্নস্তি প্রাণদানেষু বায়েষু ইবং শতনম কুম্ভ নম সহকারী অকৃত স্মৃত। অর্থাৎ যদি এইরূপ 100টি মৃত্তিকা পাত্রের তথা ব্যাটারির শক্তি আমরা ব্যবহার করে থাকি, তাহলে জল প্রদানকারী অক্সিজেন ও ভাসমান হাইড্রোজেন, আপনারা জানেন জল মানে হচ্ছে H2O, মানে হাইড্রোজেনের দুটো অণু আর অক্সিজেনের একটা অণু, এতে বিভক্ত হয়ে যায়, জলকে বিভক্ত করা যায়। আধুনিক বিজ্ঞানের দৌলতে আধুনিক বিজ্ঞানের দৌলতে আমরা জানতে পেরেছি যে জলের তড়িৎ চালনা করলে তা অক্সিজেন ও হাইড্রোজেনে বিভক্ত হয়। তাহলে বুঝতে পারছেন, এটা 4000 বছর আগেই আবিষ্কার করা হয়ে গেছে। এটা ভোল্টা বিজ্ঞানী আবিষ্কার করেননি, তার অনেক আগে আবিষ্কার হয়ে গেছে। তারপরে 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বায়ু বন্ধক বস্ত্রেণ নিবন্ধ ইয়ন মস্তকে উদান স্থলভূতে বিভর্ত সায়নকম। অর্থাৎ হাইড্রোজেনকে বায়ু নিরোধী কাপড়ে বন্দি করলে তাকে আকাশে উড্ডয়ন সম্ভব। অর্থাৎ আপনারা জানেন যে হাইড্রোজেন বেলুনের মধ্যে যদি হাইড্রোজেন গ্যাস ভরা হয়, তাহলে সেটা আকাশে উড়ে যায়। তাহলে এই যে তথ্যটা, এই যে আবিষ্কারটা, এটাও 4000 বছর আগেই লেখা হয়েছে। আমাদের ঋষিগণ লিখে গেছেন। এটা কোনো পাশ্চাত্য বিজ্ঞানী এটা আবিষ্কার করেনি, তারা খালি এটাকে আমাদের থেকে চুরি করে নিয়েছে, আর সেইগুলো আমরা পড়ছি। আজ থেকে কয়েক হাজার বছর আগে এক বৈদিক ঋষি সুকৌশলে যে বৈজ্ঞানিক সূত্র লিখে গেছেন, সেই বস্তুর বৈজ্ঞানিক প্রয়োগ ঘটেছে অতি সাম্প্রতিক কালে। যদিও অগস্ত্য সংহিতার এই শ্লোক এবং তার কার্যকারিতা কিছুটা বিতর্কিত, তবুও পৌরাণিক যুগে মানুষ কতটা জ্ঞানে ও বিজ্ঞানে উন্নত ছিল তা আজও আমরা ধারণা করতে পারি না। আমরা দেখেছি বিভিন্ন মন্দিরগুলো, দেখেছি প্রাচীন মন্দির, সেগুলো কি করে তৈরি করা হয়েছিল আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী কিন্তু সেরকম তৈরি করতে পারে না। আশ্চর্য, এগুলো জানেন, আর বলতে হবে না, বলতে গেলে অনেক সময় চলে যাবে, সারা রাত কেটে যাবে। আমার 40 মিনিটের একটা টাইম, আমি 35 থেকে 40 মিনিট টাইম রেখেছি। তাই বলছি, ওহে ভারতবাসী, ওঠো, জাগো, নিজে জেগে অপরকেও জাগাও। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আমাদের এই যে জীবন, লাইফ, এবং এই যে সময়, এটাই হলো শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার, তা হলো সঠিকভাবে প্রশ্ন করার ক্ষমতা, যেটা আগেও বলছিলাম, যে সৎতর্ক, অর্থাৎ সঠিকভাবে প্রশ্ন করার কথা। সঠিকভাবে প্রশ্ন না করতে পারলে সঠিক উত্তর আসবে না। তাদের প্রশ্ন করতে দিন, অর্থাৎ স্টুডেন্টদের প্রশ্ন করতে দিন, সঠিকভাবে যেন তারা প্রশ্ন করে। যিনি শেখেন তিনি শিক্ষিত শিক্ষিত হন, আর যিনি শিক্ষার পরিবেশ তৈরি করেন তিনি শিক্ষানুরাগী, তাকে বলা হবে শিক্ষানুরাগী। আর যিনি নিজ শিক্ষানুসারে নিজেকে পরিচালনা করেন তিনি প্রকৃত শিক্ষক, শিক্ষিত। বোঝা গেল? তাহলে প্রকৃত শিক্ষিত কে, বোঝা গেল। আরো একটা ভুল শিক্ষার নজির আমি দিচ্ছি, আরো একটা। সেটা কি? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, অর্থাৎ জিটি রোড, আপনারা সবাই জানেন, এশিয়ার বৃহত্তম, প্রাচীন, দীর্ঘতম সড়ক পথ।
অন্তত 2500 বছর ধরে এটি মধ্য এশিয়াকে ভারতীয় উপমহাদেশের সাথে সংযুক্ত করে রেখেছে। এটি মায়ানমার সীমান্তে টেকনাফ হয়ে বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, তারপর কলকাতা, কানপুর, দিল্লি, অমৃতসর হয়ে পশ্চিমে পাকিস্তানের লাহোর, গুজরাট, রাওয়ালপিন্ডি এবং পেশোয়ার, কাবুল, আহ, আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয়েছে। এটির প্রাক্তন নামের মধ্যে, অর্থাৎ এর অনেক নাম, বহু সময়ে বিভিন্ন রাজারা বিভিন্ন রকম নাম দিত। এটির প্রাক্তন নামের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে, প্রথম নামটা হচ্ছে উত্তর পথ বা উত্তরাপথ, উত্তরাপথে গমন। এটা আপনারা হয়তো পড়েছেন বা কোথাও শুনেছেন। উত্তর পথ বা উত্তরাপথ, শাহরাহে আজম, সড়কে আজম, বাদশাহী সড়ক ইত্যাদি। বৌদ্ধ সাহিত্য এবং মহাভারতের মতো ভারতীয় মহাকাব্যগুলি মৌর্য সাম্রাজ্যের পূর্বেও গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের অস্তিত্ব স্বীকার করে নেন। তাহলে জিটি রোড কিন্তু মৌর্য সাম্রাজ্যের পূর্বেও ছিল, এরকম বলা আছে আমাদের বৌদ্ধ শাস্ত্রে, বৌদ্ধ সাহিত্যে এবং ভারত মহাভারতেও বলা হয়। মহাভারতে এই উত্তরা পথে গমন কথাটা মহাভারতের কথা। সেই সময়ে এই পথটিকে উত্তর পথ বা উত্তরা পথ বলা হতো। রাস্তাটি ভারতের পূর্বাঞ্চলকে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত। এবারে আমরা কি পড়েছি যে কে এই জিটি রোড তৈরি করেছে, নির্মাণ করেছে। অ্যাকচুয়ালি ফুল শিক্ষাটা কোথায় আমি সেটা বলে দিই। সম্রাট চন্দ্রগুপ্ত, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত, জানেন যে মৌর্য, যেটাকে চন্দ্রগুপ্ত মৌর্য বলা হয় বা মৌর্য যে সাম্রাজ্য বলা হয়, সেটাকেই আমাদের বিশ্বের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। তো সেই সম্রাট চন্দ্রগুপ্ত আধুনিক গ্র্যান্ড রোডের অগ্রদূত, অর্থাৎ তিনি প্রথম শুরু করেছিলেন এবং এটি পারস্যের রয়্যাল রোড দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে, এখানে আমি লিখে দিয়েছি 320 BCE টু 298 BCE, মানে যীশু খ্রিস্টের জন্মের 320 বছর আগে থেকে আর 298 বছর আগে পর্যন্ত এই সম্রাট চন্দ্রগুপ্তের সময়কাল ছিল, তার সাম্রাজ্যের সময়কাল ছিল। ভারত এবং পশ্চিম এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অংশের মধ্যে ওভারল্যান্ড বাণিজ্য, মানে যেটা রাস্তা দিয়ে বাণিজ্য করা হয়, ওভারল্যান্ড বাণিজ্য উত্তর পশ্চিমের শহরগুলোর মধ্য দিয়ে চলত। চন্দ্রগুপ্ত মৌর্য তক্ষশিলা থেকে পাটলিপুত্র, বর্তমানে যেটাকে পাটনা শহর বলা হয়, সেই পর্যন্ত রাস্তার রক্ষণাবেক্ষণে কর্মকর্তাদের একটি সম্পূর্ণ বাহিনী তৈরি করেছিল। 8টি ধাপে নির্মিত রাস্তাটি পুরুষপুরা, তক্ষশিলা, হস্তিনাপুর, কান্নকুব্জা, প্রয়াগ, পাটলিপুত্র এবং তাম্রলিপ্ত শহরগুলিকে সংযোগ করেছিল। পানিনি, পানিনির নাম আপনারা শুনেছেন। পণ্ডিত পানিনি উল্লেখ করেন, চন্দ্রগুপ্তের পথটি প্রাচীন উত্তরাপথ বা উত্তর পথের উপর দিয়ে নির্মিত হয়েছে। সম্রাট অশোক, এবার সম্রাট অশোকের সময়কালটা দেখুন, যে জন্ম এবং মৃত্যু সেটাই লেখা হয়েছে এখানে। সম্রাট অশোক 304 BCE থেকে 232 BCE পর্যন্ত এই রুট বরাবর গাছ লাগিয়েছিলেন তিনি, নলকূপ নির্মাণ করেছিলেন এবং ভ্রমণার্থীদের জন্য নিমিষাধ্যায় নামক বিশ্রাম গৃহ তিনি তৈরি করেছিলেন। আমি একটু তাড়াতাড়ি বলবো কারণ আর 10 মিনিট মাত্র আছে। সম্রাট কনিষ্ক, এরপর হচ্ছে কনিষ্ক। কনিষ্কর সময়কাল হচ্ছে 127 থেকে 150 পর্যন্ত উত্তর পথ নিয়ন্ত্রণ করেন তিনি, সেটা জানা যায়। কিন্তু ইতিহাসে আমরা কি পড়েছি,
ইতিহাসে পড়েছি, আমাদের শেখানো হয়েছে, এবং প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, প্রশ্ন আসতো যে জিটি রোড বা গ্যাংটং রোড কে নির্মাণ করেছিলেন। সেখানে আমরা পরীক্ষায় উত্তর লিখেছি সুলতান শের শাহ সুরি। এটা সম্পূর্ণ আমাদের ভুল শিক্ষা দেওয়া হয়। তিনি একটা সময়ে তার রাজত্বকালে তিনি হয়তো সেটার মেরামত করেছিলেন, কিছুটা বাড়িয়েছিলেন, রাস্তা বাড়ায় আপনারা জানেন। তো তা বলে তো তিনি তো নির্মাণ করেননি। অথচ আমরা এটাই পড়ে এসেছি, শিখে এসেছি যে জিটি রোড শেরশাহ, এটাই শিখে এসেছি। কিন্তু সেই শেরশাহের সময়কাল, জন্ম সময়টা দেখুন, জন্ম সালটা অনেকটা ডিফার করে। কেউ কেউ বলেন 1472 এডি, আর কেউ কেউ বলেন যে 1486 এডি। তা আমি 1486 এডি যদি ধরি, আর তার মৃত্যু হয়েছিল 1545 এডি। তাহলে এই 1545 এডিতে মৃত্যু হচ্ছে, 1486-তে তার জন্ম হচ্ছে, তার কত আগে? এটা যীশু খ্রিস্টের জন্মের পরে, আর ওটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে। চন্দ্রগুপ্ত, সম্রাট চন্দ্রগুপ্তের সময়কাল হচ্ছে 320 BC, মানে যীশু খ্রিস্টের জন্মের 320 বছর আগে। মানে এখন 2025, 2025 হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরে, 2025 হয়ে গেছে। 2025-এর সঙ্গে 320, মানে 25 আর 20 হচ্ছে 45, আর 2300 যোগ করলে 2300, মানে 2345 বছর হয়ে গেছে, 2345 বছর হয়ে গেছে চন্দ্রগুপ্ত সময়কাল। তাহলে তিনি হচ্ছেন অগ্রদূত ছিলেন। তার আগেও ছিল। কেন আগে ছিল? কারণ সম্রাট চন্দ্রগুপ্তের আগে মহাভারত, এবং সেই মহাভারতে লেখা হয়েছিল যে উত্তরাপথে গমন। তাহলে উত্তরাপথে গমন যখন সে মহাভারতে লেখা আছে, মানে মহাভারতের কালীন সময় থেকেও কিন্তু এই রাস্তাটা ছিল। রাস্তা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আবার সেটা রিপেয়ার করা হয়। কিন্তু তা বলে এটা তো নয়, আমরা তো ভুল শিখেছি, এটা তো নয় যে একমাত্র শেরশাহ করেছিলেন। শেরশাহ সেটাকে রিপেয়ার করেছিলেন। দেখুন এখানে লেখা আছে যে শেরশাহ সূরি 16 শতকে চন্দ্রগুপ্তের রয়্যাল রোড মেরামত করেছিলেন। কিন্তু আমরা, আমাদের কি শেখানো হয়েছিল? তিনি নির্মাণ করেছিলেন। মেরামত আর নির্মাণ এক নয়। তাই তো? ঠিক বলছি তো? তাহলে এইরকম, আজকে সময় আমার শেষ হয়ে এসছে, আর 5 মিনিটের মতো আছে। এরকম ভাবে প্রচুর ভুল শিক্ষা আমাদের দেওয়া হয়েছে, এবং প্রচুর ভুল শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি। আমি আজকে যেমন কিছুটা ইতিহাস নিয়ে বললাম, ব্যাটারি নিয়ে বললাম, ইলেকট্রিসিটি নিয়ে বললাম, এরপরে পদার্থবিজ্ঞান নিয়েও বলবো যে আমাদের পদার্থবিজ্ঞানেও কি কি ভুল আছে, রসায়ন বিজ্ঞানে কি কি ভুল আমরা শিখেছি। এবং রসায়নবিদ, সব থেকে বড় রসায়নবিদ আমাদের কে ছিলেন, কোন ঋষি ছিলেন, আমরা একবারও আমাদের বইতে, আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন যে আছে, সেই পড়াশোনার মধ্যে আমরা থেকেছি, সেই পড়াশোনাতে কিন্তু বলা হয়নি ঋষিদের কথা। সদা সর্বদা সেই ঋষিদেরকে একদম তাদেরকে ভিখারি রূপে দেখে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, সংস্কৃতটা বাদ দেওয়া হয়েছে, সংস্কৃত শিক্ষা নেই। আর এখন দেখতে পাচ্ছেন রামায়ণ মহাভারত শেখানো হবে না। রামায়ণ মহাভারতের উপরে একটা কি বলে আইন করে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো কারা করেছে, আর কেনই বা করেছে? সেখানে আপনারা জানেন খবরটা, যে ইউএইতে, মানে আরবে, তারা রামায়ণ মহাভারত শেখাচ্ছে। তারা বৈদিক শাস্ত্র, রামায়ণ মহাভারত ছাড়াও 4টে বেদ ছোটবেলা থেকে শেখাচ্ছে। আর আমাদের শেখাতে গেলেই দোষ, আমরা শেখাতে পারি না। সেখানে আরো আরো একটা মুসলিম কোরআন কান্ট্রি। শেখানো হচ্ছে, মুসলিমদের কোরআন শেখানো হচ্ছে।
আর আমাদের রামায়ণ মহাভারত, রামায়ণ নামটাই বলা যাবে না, রাম নাম বলা যাবে না। ভাবুন, বুঝুন, আর নিজে আগে নিজে ঠিক হন, অর্থাৎ যাকে বলা হয় সচেতন হন, তাহলেই সব দেখবেন ঠিক হয়ে গেছে। আগে নিজে সচেতন হন। আমাদেরকে চেপে গলা টিপে রাখা হয়েছে, ট্র্যাপ করা হচ্ছে। এটা ভালো করে একটু বুঝুন। আর কোনটা ঠিক, কোনটা সত্য, আর কোনটা মিথ্যা, এটা বোঝার মতন ক্ষমতা নিয়ে আসুন। শুধু টাকা টাকা সার্থক করলে হবে না। আজকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমি শেষ করছি। আর আমি সময় দিতে পারছি না, এক্ষুনি কেটে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সদা সতর্ক থাকবেন। নমস্কার।